সহোদর মানে ভাই। ভাই, বোন, মা, বাবা আমরা সবাই কিন্তু একটা পরিবার। আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত একটা পরিবার থাকি যতক্ষণ পর্যন্ত আমাদের বাবা-মায়েরা কিন্তু ঠিক থাকে। ঠিক থাকে বলতে আমি এটাই বুঝিয়েছি, যদি কোনো বাবা-মায়ের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, বলতে এক ছেলের কথা আরেক ছেলেকে গিয়ে বলা, এই প্রবণতাটা যদি আপনার পরিবারে থাকে, তাহলে ভাই, বোন এমনকি ভাইয়ে ভাইয়ে কিন্তু আর মিলমিশটা দেখা যাবে না। ভাইয়ে ভাইয়ের যে মেলবন্ধনটা থাকে সেটা কিন্তু আর দেখা যাবে না। একজন মা হোক বাবা হোক, সেটা যদি হয় আপনার ঘরের মানুষ, তাহলে তো আর কোনো কথাই নেই। তারাই বুঝে সেই পরিস্থিতিটা তাদের জন্য কতটা ভয়ঙ্কর, যে মা বাবা এক ছেলের কথা আরেক ছেলেকে, এক ছেলে মেয়ের কথা আরেক ছেলে মেয়েকে বলে। এরকম যাদের পরিবারে আছে তারা তো জানেন, সে ভাই ভাই কিন্তু কখনো মিল থাকতে পারে না। আর তাদের পরিবারটাও কিন্তু একসাথে আর থাকতে পারে না। তাদের মধ্যে তৈরি হয় মনোমালিন্য, তাদের মধ্যে তৈরি হয় প্রতিহিংসা, এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের প্রতিহিংসা তৈরি হয় শুধুমাত্র এসব মা বাবার কারণে। যাদের পরিবারে এসব মা বাবা আছে তারা কিন্তু এই পরিস্থিতিটা বুঝতে পারেন, কতটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যে আপন মায়ের পেটের ভাই বোন কিন্তু একজন আরেকজনকে সহ্য করতে পারে না। শুধুমাত্র এসব মা বাবা যারা এক ছেলের কথা আরেক ছেলেকে বলে, আরেক ছেলের কথা আরেক ছেলেকে গিয়ে বদনাম করে। যারা এ ধরনের বদনাম করে তারা কিন্তু দিন শেষে ভাবে না, তাদের ছেলের মধ্যে তারা কিন্তু দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছে। 2 দিন পরে ওনারা হয়তো চলে যাবে, কিন্তু তাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে এটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত রয়ে যাবে। তাই যেসব ফ্যামিলিতে এসব আছে তারা কিন্তু অবশ্যই জানে এ পরিস্থিতিটা ফেস করা কিন্তু কতটা ভয়ঙ্কর। একটা কথা বলি, যারা এ পরিস্থিতিতে আছেন বা এই পরিস্থিতির মধ্যে আছেন, হয়তো আপনি কিছু করেনই নি, হয়তো আপনার হাজব্যান্ড বলেন, আপনার পরিবারের মানুষ বলেন, কিছু না করেও যদি দোষী হয়ে থাকে তাহলে আপনি চুপ থাকেন। কারণ যারা আপনার নামে বদনাম করার, যারা আপনার হাজব্যান্ড বলেন, আপনার হাজব্যান্ডের কথা আপনার ভাসুরকে বলবে, আপনার ভাসুরের কথা আপনার হাজব্যান্ডকে বলবে, তারা এগুলোই করতেই থাকবে প্রতিনিয়ত, তাদের এগুলো বন্ধ হবে না। তাই যারা এই পরিস্থিতিতে আছেন তারা একটা কাজ করতে পারেন, আপনারা চুপ হয়ে যান। যে যেটা বলার তাদেরকে চিনে রাখুন, চিনে রেখে তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকুন। সেটা হোক কিংবা মা হোক কিংবা বাবা, যেই হোক না কেন, আপনি একটা কথা চিন্তা করবেন, মা বাবাও কিন্তু ভুল করে, সময়ের পরিস্থিতিতে তাদেরও কিন্তু অন্যায় হয়, কিন্তু দিন শেষে আমরা হয়তো বলতে পারি না প্রকাশ্যে যে মা বাবা তোমরা এটা কেন করেছো। মানুষে মাত্রই ভুল করে, কিন্তু দিন শেষে তারা কিন্তু বুঝতে পারে না, তারা তাদের ছেলে মেয়েদের মধ্যে হিংসার একটা বিষ রোপণ করে যাচ্ছে। তারা কিন্তু বয়সের ভারে হয়তো বুঝতে পারে না, তারা এক ছেলের কাছে ভালো হতে গিয়ে আরেক ছেলের বদনাম করে, আরেক ছেলের কাছে ভালো হতে গিয়ে আরেক ছেলের বদনাম করে। এটা কিন্তু সব ছেলের কাছে ভালো হতে গিয়ে যে নিজে খারাপ হয়ে যাচ্ছে সেটা কিন্তু দিন শেষে তারা বুঝতেই পারে না। আর ভাইয়ে ভাইয়ে যে প্রতিহিংসা তৈরি করে দিচ্ছে সেটাও কিন্তু তারা বুঝতে পারে না। যাদের পরিবারে এসব পরিস্থিতি ঘটে তারাই কিন্তু একমাত্র জানে আপনজন মানুষ কতটা টক্সিক, কতটা অর্থাৎ বিষাক্ত হতে পারে। তাই দিন শেষে এসব পরিস্থিতিতে আমার যেসব আপুরা যেসব ভাইয়ারা পড়েছেন তাদেরকে একটা কথা বলি, যদি আপনি সবার চোখে খারাপ হয়ে থাকেন তাহলে সবাইকে তেল মেরে ভালো হতে যাবেন না। আপনি আপনার মতো থাকুন, আর সবাইকে একটাই কথা বলবেন, আমি তো ভালো না ভালো লইয়া থাইকো, এরকম একটা গান আছে না, ঠিক ওই রকমভাবেই চলবেন। যারা ভালো তাদেরকে নিয়ে থাকতে বলবেন, আপনি আপনার মতোই থাকেন। আর দিন শেষে আপনি আপনার মতোই অর্থাৎ খারাপের মতোই থাকবেন। আর যাদেরকে ভালো বলে তাদেরকে ভালো লইয়া থাকতে বলবেন। একটা কথা মনে রাখবেন, কেউ যদি অন্তর থেকে মন থেকে যদি আপনাকে ভালো না বাসে, আপনাকে ভালো না জানে, আপনি সেবা বলেন ভালোবাসা বলেন, আপনি আপনার অর্থাৎ আদর স্নেহ দিয়েও তাদেরকে ভালো লাগাতে পারবেন না। সেটা তেল মেরে বলেন বা যেমনই বলেন সেটা ভালো লাগাতে পারবেন না। ভালো লাগার জিনিসটা হচ্ছে অন্তর, যে অন্তর থেকে আপনার জন্য ভালোবাসা আসবে, ভালো লাগা আসবে, সে ভালো লাগাটা কেউ দূর করতে পারবে না। আর যদি অন্তরের ভিতরে আপনার জন্য ভালোবাসা না থেকে
থেকে যদি আপনার জন্য কালি থেকে থাকে, অর্থাৎ সে হৃদয়ের অংশটুকু আপনার জন্য কালো হয়ে থাকে, তাহলে আপনি হাজার সেবা যত্ন বা ভালোবাসা দিয়েও কিন্তু দিন শেষে আপনি ভালো হতে পারবেন না। সো তেল মেরেও কিন্তু ভালো হতে পারবেন না। তাদেরকে তেল মেরা বন্ধ করে দেন। তারা অকৃতজ্ঞ, তারা অকৃতজ্ঞই থাকবে, বেঈমান বেঈমানই থাকবে। আর বিশেষ করে যদি আপনি শ্বশুরবাড়িতে সবার চোখে ভালো হতে চান, তাহলে আপনার কিছু জিনিস লাগবে, সেগুলো মাস্ট বি আপনার লাগবে। যদি সেগুলো থাকে তাহলে আপনি অবশ্যই সবার চোখে ভালো হতে পারবেন। আর একটা হলো আপনার আর্থিক সচ্ছলতা, আপনার বাবার বাড়ির দিকে আর্থিক সচ্ছলতা লাগবে। আরেকটা হলো আপনার স্বামীর আর্থিক সচ্ছলতা। আপনার স্বামী মাসে যদি 2-3 লাখ টাকা ইনকাম করে, আপনার বাবা যদি অর্থাৎ দেশের বাইরে থাকে, লাখ লাখ টাকা কারি টাকা ইনকাম করতে পারে, আর আপনার স্বামীও যদি লাখ লাখ টাকা ইনকাম করে, এই দুইটা জিনিস যদি আপনার থাকে, তাহলে আপনাকে সবাই মাথায় করে নাচবে। শ্বশুরবাড়ির লোক বলেন আর আদার্স লোক বলেন, যতই আপনি অন্যায় করেন না কেন, যতই আপনি একটা সংসার ভেঙে দিয়ে আসেন না কেন, তাতে তাদের কোনো সমস্যা হবে না। যতই 2-3টা বাচ্চার জীবন নষ্ট করেন বা 3টার জীবন নষ্ট করেন না কেন, এতে কোনো কিছুই আসবে যাবে না। সবাই আপনাকে মাথায় করে নাচবে। আর 3টা জীবন নষ্ট হওয়া, এতে তাদের কোনো কিছুই আসবে যাবে না। কারণ দিন শেষে তারা এটাই জানে যে আপনার হাজব্যান্ডের ইনকাম সোর্সটা কীরকম, আপনার বাবার বাড়ির লোকের ইনকাম সোর্সটা কীরকম। আর এই শ্বশুরবাড়ির লোকদের চোখে ভালো হতে গেলে আপনাকে মাস্ট বি এই 2টা জিনিস লাগবে। সেটা আমার আপুরা, যদি আমি ঠিক বলে থাকি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর শ্বশুরবাড়ির লোকদের কাছে ভালো হতে গেলে এই জিনিসগুলো সবারই থাকা দরকার। আর যারা মনে করেন যে শ্বশুরবাড়ির লোকদের চোখে ভালো হবেন, তারা অবশ্যই এই 2টা জিনিস আপনাদের থাকতে হবে। তাহলে কিন্তু শ্বশুরবাড়ির সবাই আপনাকে মাথায় করে নাচবে। আসলে আমি কখনো কারো কাছে ভালো হতে পারবো না। কেন পারবো না? কারণ জানেন? কারণ আমি সবসময় স্পষ্ট কথা বলি। ওসব ভালোর আমার দরকার নাই, যেসব ভালো অর্থাৎ মিথ্যা দিয়ে, ছলনা দিয়ে, তেল মেরে সেসব ভালো হতে আমি চাই না। কারো মতো তেল মেরে সবার অর্থাৎ ভালো হওয়ার, মধ্যমণি হওয়ার আমার কোনো দরকার নেই। আমি সবসময় স্পষ্ট কথা বলবো, বলে আসছি। আর এতে কে আমাকে ভালোবাসলো বা কে আমাকে ভালো জানলো, সেটা আমার কিছুই যায় আসে না। কারণ দিন শেষে অন্যায়টা কিন্তু আমার বোনের সাথেই হয়েছে, আর কারো বোনের সাথে হয়নি। হইলে হয়তো তারা আমার থেকেও আরও জঘন্যতম হইতো। আর আমি তো ওরকম জঘন্য কোনো রূপ, ভয়ঙ্কর কোনো রূপ দেখাইনি। দিন শেষে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। আমি নিজে একান্ত নিজেকে একাকিত্বে করে নিয়েছি, নিজেকে সবার আড়াল করেছি, নিজেকে কিন্তু দিন শেষে সবার থেকে ভিন্নতা করেছি। তারা ভালো থাকুক, আমি খারাপ, আমার বোন খারাপ, আমরা খারাপের মতোই থাকি। দিন শেষে তারা কিন্তু ভালো লইয়া থাকো। ওই কথাটা বলেছিলাম, সেটাই বলছি। অনেক কথাই বলে ফেললাম, মনের ভিতরে জমানো কিছু কথা ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর দিন শেষে আপনারা সবাই, আমার ইউটিউব পরিবারের সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের 2 বোনের জন্য, আমাদের বাচ্চাদের জন্য। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাও করে নিচ্ছিলাম। আর প্রথমে তো দেখেছেন মাছ ভাজা করে নিয়েছি। আর আজকে মাছ ভাজা দিয়ে পেঁপে রান্না করব। আসলে পেঁপেটা ওই দিন খাওয়ার পরে এতটা মজা লাগছিল যে তাই আবারও পেঁপে নিয়ে আসছি। ওই দিন যে সবজিটা করেছিলাম, সবজির মধ্যে অর্থাৎ পেঁপেটাই বেস্ট লাগছিল। আর পেঁপেটা এতটা ভালো লেগেছিল যে আজকেও একটু রান্না করতে ইচ্ছে করলো। আর আজকে ভাবলাম মাছ দিয়ে পেঁপেটা রান্না করি। আর এই তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই তো আজকের মতো দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। চলেন কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। আর এই তো মাছ দিয়ে পেঁপে রান্না করেছি। আর আজকে দুপুরের মেনু এটাই। আর হালকা পাতলা করেই রান্না করেছি। আর বিশ্বাস করেন এতটা মজাদার হয়েছিল যে বলে বোঝানো যাবে না। আর এই তো দুপুরে খাবার খাওয়ার জন্য চলে আসছি। প্রায় 1-1:30টার মতো বাজতেছে। আর এখন দুপুরের খাবারটা নিয়ে নিব। আর ফ্রেশ হয়ে গিয়েছি। আর ফ্রেশ হতে যতক্ষণ সময় লেগেছে আর কি। আর দুপুরে ফ্রেশ হয়ে আর এখন খাবারটা নিয়ে নিচ্ছি। আর এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এই তো আমার আজকে দুপুরের খাবার অলমোস্ট রেডি। এখানে হচ্ছে মাছ ভাজা আর পেঁপে, এগুলাই নিয়েছি। আর গরম গরম ভাত, আজকের দুপুরের মেনু এগুলাই। দুপুরের না, রাত্রের মেনু এগুলাই। একেবারে রান্না করে ফেলি, পরে রাত্রে আবার রান্না করব, এমন কোনো
ব্যাপার নেই। আর এই তো এখন বসে গিয়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য। আর এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। আর বিশ্বাস করবেন পেঁপে দিয়ে মাছ রান্না এতটা মজাদার হবে, এটা রান্না না করলে বুঝতেই পারতাম না। এত ইয়াম্মি, এত জুসি ছিল যে বলে বোঝানো যাবে না। আর এই পেঁপে রান্না করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন বড় খালাদের বাড়িতে যেতাম, অর্থাৎ আমার বড় আন্টির বাসায় যেতাম, তখন কিন্তু উনি কিন্তু খুব ভালো রান্না করতো। আর খুবই মজা লাগতো। হঠাৎ করে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর বড়বেলায় হওয়ার পর থেকে ওনার বাসায় তেমন একটা যাওয়া হয়নি। আচ্ছা যাই হোক, দিন শেষে পৃথিবীর সমস্ত মানুষ ভালো থাকুক, আমি এই দোয়াই করি। আমাদের যতই যে খারাপ করুক না কেন, আমরা কিন্তু কারো ক্ষতি কিংবা খারাপ করার ওই মন মানসিকতা নিয়ে কিন্তু আমার মা বাবা আমাদেরকে বড় করেনি। আমরা 2 বোন সবসময় নিরপেক্ষ থেকেছি, নিরপেক্ষভাবে আমরা বড় হয়েছি। দিন শেষে যারা আমাদের ক্ষতি করবে তাদের ক্ষতি দ্বিগুণ করবে মহান রাব্বুল আলামিন, মহান আল্লাহই তাদের ক্ষতি করবে। তো এই যে এখন চলে আসছি দুপুরে, অর্থাৎ খাওয়া দাওয়া শেষ করে একটা পেয়ারা কেটে নিয়েছি। আর এই একটা পেয়ারা নিয়ে আসছি 25 টাকা দিয়ে। এই পেয়ারা মাখাটা কিন্তু অসাধারণ লাগে, সাথে যদি তেঁতুলের আচার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এই পেয়ারা মাখাটা কত মানুষকে খাইয়েছি, কিন্তু দিন শেষে তারা সব কিছু ভুলে গিয়েছে। আচ্ছা যাই হোক, আর শ্বশুরবাড়ির লোকদের জন্য আপনি যতই করবেন সব কিছু কিন্তু বিফলেই যাবে। আর এই তো পেয়ারা মাখাটা খাচ্ছি, জাস্ট অসাধারণ হয়েছে, খুব লোভনীয়, ইয়াম্মি এবং টেস্টি হয়েছিল। আর কি বলবো, এক কথায় দারুণ। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না।